তরলের বাষ্পরূপ হচ্ছে গ্যাসীয় মাধ্যমে জলীয় বাষ্প। তো উদ্ভিদ প্রতিনিয়ত যে মূলরোমের সাহায্যে মাটি থেকে জল সংগ্রহ করে তা দেহের বাইরে রিলিজ করে বাষ্প আকারে। যে প্রক্রিয়ার মাধ্যমে হয় তাই হলো বাষ্পমোচন। বাষ্পমোচন যদি না হতো উদ্ভিদের দেহে রসের উৎসস্রোত হতে পারতো না, কিংবা তপ্ত গরমে উদ্ভিদের দেহ ঠান্ডাও হতে পারতো না। তো বাষ্পমোচন উদ্ভিদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তো তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাষ্পমোচন। তো বাষ্পমোচন নিয়ে আজকে তাহলে আলোচনা শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন টু মোর। আমি তোমাদের লাইফ সায়েন্স টিচার দীপিকা ঘোষ। তো বাষ্পমোচন হচ্ছে আমাদের নবম শ্রেণীর একটি আলোচনার বিষয়বস্তু। তো নবম শ্রেণীতে বাষ্পমোচন যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তো মেন এখানে টাইপস রয়েছে, সংজ্ঞা রয়েছে এবং তার কিছু গুরুত্ব এবং প্রভাবকগুলো রয়েছে। ডিটেলসে আর সেরকম কিছু তোমাদের শ্রেণীতে এখানে অন্তর্ভুক্ত নেই। তো আজকে টপিক নিয়ে তাহলে আলোচনা শুরু করি। তো বাষ্পমোচনের ইংলিশ টার্ম হচ্ছে ট্রান্সপিরেশন। ঠিক আছে, তো ট্রান্সপিরেশন। তো বাষ্পমোচন জিনিসটা কি, কেন হয়ে থাকে সেটা আমরা এবার বলবো। তো যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ মূলরন্ধ্রের মাধ্যমে যে মাটির নিচ থেকে জল সংগ্রহ করে সেইটা উদ্ভিদের কোথায় যায়, পাতায় পৌঁছায়, তাই তো। তারপরে সেটা পাতার মাধ্যমে শরীর থেকে রিলিজ হয়ে থাকে। তো এটা যদি রিলিজ না হতো তাহলে কি সুবিধা হতো না কি অসুবিধা হতো সেটা আমরা দেখব। তো রিলিজ হওয়ার জন্য উদ্ভিদের দেহ ঠান্ডা হয় এবং দেহের বিভিন্ন কাজে সহায়তা করে থাকে। তো এখানে দেখো একটা চিত্রের মাধ্যমে তোমাদের আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে উদ্ভিদের একটা দেহ। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে মূলরোম দেখলাম, এটা গাছের যে শিকড় যেটাকে আমরা বলি মাটির নিচের দিকে থাকে। তো এই মাটির নিচ থেকে উদ্ভিদ কন্টিনিউয়াসলি কি করে, জল সংগ্রহ করতে থাকে। ঠিক আছে, এইভাবে জল সংগ্রহ করছে। তারপর উদ্ভিদের যে কাণ্ডের মধ্যে দু ধরনের বাহিকা থাকে। কি বাহিকা, একটা থাকে জাইলেম বাহিকা আর একটা থাকে ফ্লোয়েম বাহিকা। ফ্লোয়েম ট্রান্সপোর্টার বলা হয়ে থাকে। আমাদের বাড়িতে যখন হচ্ছে কোনো জল ট্রান্সফার হয়ে থাকে, সেটা মূলত কোথায় না, আমাদের ধরো মেন ট্যাঙ্কটা থাকে ছাদের উপরে, সেখান থেকে গোটা বাড়িতে ওয়াটার ট্রান্সপোর্টটা হয়ে থাকে বিভিন্ন পাইপ লাইনের মাধ্যমে। উদ্ভিদের ক্ষেত্রে এখানে দুটো ট্রান্সপোর্টার থাকে, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। মাটির নিচ থেকে জাইলেমের মাধ্যমে পাতায় জল পৌঁছায় এবং ফ্লোয়েমের মাধ্যমে পাতায় যে খাদ্য তৈরি হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সেটা গোটা শরীরে ছড়িয়ে যায়। তো এই জাইলেম এবং ফ্লোয়েম ট্রান্সপোর্টার হিসাবে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো বাষ্পমোচন বলতে গেলে আমাদের ট্রান্সপোর্ট যে কিভাবে হয় সেটা অবশ্যই জানা দরকার। তো এই প্রক্রিয়াটা মূলত তিন ধরনের হয়ে থাকে। কি কি, লেন্টিসেলীয়, পত্ররন্ধ্রীয় এবং কিউটিকল। তো দেখা যাক তাহলে কিভাবে সেগুলো হয়। তো দেখো এখানে মূলত কি হয়েছে না, তিন ধরনের আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে পাতার উপরিভাগ থেকে, এখানেও পাতার কিছু পত্ররন্ধ্র রয়েছে সেইখানের মাধ্যমে, এবং এখানে দেখা যাচ্ছে কাণ্ডের মাধ্যমে কিছু জিনিস, এই যে অ্যারো দিয়ে দেখা যাচ্ছে, এই যে অ্যারো দিয়ে যে কিছু জিনিস যেন রিলিজড হয়ে যাচ্ছে। কি বেরোচ্ছে, এটা হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে, তো
এই পদ্ধতিটা যে বাষ্পমোচন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছি, যখন উদ্ভিদের দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে পত্ররন্ধ্রের মাধ্যমে রিলিজ হয় তাকে বলা হয়ে থাকে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন। যখন সেটা পাতার উপরিভাগে উপস্থিত কিউটিকলের মাধ্যমে দেহ থেকে রিলিজ হয় তখন তাকে বলা হয় কিউটিকুলীয় বাষ্পমোচন, বা এর আরেক নাম হচ্ছে তাজ বাষ্পমোচন। কি বললাম? তাজ তাজ বাষ্পমোচন। এবার কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের মধ্যে, এই যে কাণ্ড, এই কাণ্ডের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। সেই ছিদ্রের মাধ্যমে যখন বাষ্পমোচন হয় তাকে বলা হয়ে থাকে লেন্টিসেলীয় বাষ্পমোচন। তো এবার তোমাদের মনে হতে পারে সব থেকে কোন পদ্ধতিতে বাষ্পমোচনের হার বেশি হয়। তো পত্ররন্ধ্রের মাধ্যমে যখন বাষ্পমোচন হয়, পত্ররন্ধ্রের মাধ্যমে প্রায় ৮০ থেকে ৮৯%। তো কিউটিকলের মাধ্যমে যখন হয় তখন সেটা হয়ে থাকে প্রায় ১০%, আর লেন্টিসেলের মাধ্যমে যখন হয় তখন সেটা হয় প্রায় ১%। ঠিক আছে, তো দেখা যাচ্ছে সব থেকে বেশি বাষ্পমোচন তাহলে কার মাধ্যমে হয়ে থাকে? পত্ররন্ধ্রের মাধ্যমে। তাহলে এবার দেখে নেওয়া যাক পত্ররন্ধ্র জিনিসটা কি এবং উদ্ভিদের কোথায় থাকে এবং সে কিভাবে সাহায্য করে থাকে। তো দেখো এখানে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা পাতার ছবি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই পাতাটা দিয়ে আমরা সেকশন করে দেখিয়েছি। তো এখানে সেকশন ফিগারে দেখা যাচ্ছে যে পাতার মধ্যে কিছু গোলাকার এরকম কোষ রয়েছে। ঠিক আছে, তো উদ্ভিদের পাতার ভেতরে এই রকম যে গোলাকার কোষগুলো রয়েছে তার নাম হচ্ছে রক্ষী কোষ। তো তার নাম হচ্ছে রক্ষী কোষ। এই রক্ষী কোষগুলো দেখতে ঠিক সিম বীজের মতো হয়ে থাকে এরকম। ঠিক আছে, তার ভেতরে যে ছিদ্রটা থাকে, দুটো রক্ষী কোষ এইরকম ভাবে কভার করে রাখে একটা ছিদ্রকে। সেই ছিদ্রটার নামই হচ্ছে পত্ররন্ধ্র, ইংলিশে যাকে বলা হয় স্টোমাটা। ঠিক আছে, তো উদ্ভিদ দেহ যে সমস্ত টিস্যু বা কলা নিয়ে তৈরি হয়ে থাকে, তো তার মধ্যে মেসোফিল কলা হচ্ছে উদ্ভিদের পাতায় উপস্থিত থাকে। তো এই যে এখানে মেসোফিল কলার যে ছবিটা রয়েছে, বিভিন্ন কলা রয়েছে, তো এখানে পাতার এটা উপরিভাগ, পাতার আবরণীর নাম হচ্ছে এপিডার্মিস, এবং এটা হচ্ছে পাতার নিম্নভাগ। তো এখানে যে কলাগুলো রয়েছে, কলার মাঝে মাঝে দেখো এরকম কিছু ছিদ্র রয়েছে। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের উভয় ত্বকে এবং একবীজপত্রী উদ্ভিদের নিম্ন ত্বকে পত্ররন্ধ্র উপস্থিত থাকে। তো পত্ররন্ধ্রগুলো কখন ওপেন হয় না, সাধারণত সূর্যালোকের উপস্থিতিতে পত্ররন্ধ্রগুলো ওপেন হয়ে থাকে। তো তাহলে কি পত্ররন্ধ্র রাত্রেবেলা বন্ধ থাকে? হ্যাঁ, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রেই পত্ররন্ধ্র রাত্রে বন্ধ থাকে। ঘৃতকুমারী এবং আরো কিছু উদ্ভিদ, পাথরকুচি সহ কিছু উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র রাত্রেবেলা খোলা থাকে। তো পত্ররন্ধ্রের মাধ্যমে যে বাষ্পমোচনটা হয় মূলত সেটা দিনের বেলা, বাকিদের ক্ষেত্রে সারা দিন ধরেই হয়ে থাকে। তো পত্ররন্ধ্র হলো উদ্ভিদের ক্ষেত্রে এমন একটি অঙ্গ বা জিনিস যেটা তাদের বাষ্পমোচনে দেহ থেকে অতিরিক্ত জল নির্গমনে যেমন বিশেষ ভূমিকা পালন করে থাকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ যে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে সেটাও কিন্তু এই পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় এন্ট্রি করে থাকে। আর
সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন গ্যাসকেও উদ্ভিদ কি করে, এই পত্ররন্ধ্রের মাধ্যমেই দেহ থেকে বাইরে রিলিজ করে। বুঝতে পারলে তাহলে পত্ররন্ধ্রের ভূমিকাটা কি। তো এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের বাষ্পমোচনে নিয়ন্ত্রণকারী কিছু প্রভাবক বা ফ্যাক্টর। এই ফ্যাক্টরকে মূলত আমরা দুভাগে ভাগ করে থাকি। কি কি? একটা হচ্ছে বাহ্যিক ফ্যাক্টর বা এক্সটার্নাল ফ্যাক্টর, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ ফ্যাক্টর। তো একে একে আমরা আলোচনা করি এক্সটার্নাল আর ইন্টারনাল। ঠিক আছে, বাহ্যিক ফ্যাক্টরের মধ্যে কি কি রয়েছে না, উষ্ণতা, দ্বিতীয় রয়েছে বায়ু প্রবাহ, তৃতীয় রয়েছে আর্দ্রতা, বায়ুর মধ্যে উপস্থিত যে হিউমিডিটি বা আর্দ্রতা, চতুর্থ হচ্ছে আলো। ঠিক আছে, মেন মেন যে জিনিসগুলো তোমাদের এক্সামে লিখতে হবে সেই জিনিসগুলো আমরা আলোচনা করছি। আর অভ্যন্তরীণ ফ্যাক্টরের মধ্যে কি রয়েছে, পাতার ক্ষেত্রফল আর পত্ররন্ধ্রের সংখ্যা অভ্যন্তরীণ ফ্যাক্টরের মধ্যে। ঠিক আছে, তো এইভাবে আমরা এক্সামেতে তোমাদের কোশ্চেনটা সেট হয় যে বাষ্পমোচনে সাহায্যকারী ফ্যাক্টরগুলোর নাম কি এবং সেগুলো ব্যাখ্যা করো। তো এখানে আমরা প্রথম যে ফ্যাক্টরটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ফ্যাক্টরটা হচ্ছে কি না তোমার উষ্ণতা। ঠিক আছে, এই উষ্ণতা নিয়ে আমরা এবার আলোচনা করব। তো উদ্ভিদের দেহে হচ্ছে উষ্ণতার প্রভাব হচ্ছে কিভাবে বাষ্পমোচনে সাহায্য করে না, সাধারণত 25 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারটা উদ্ভিদের অঙ্কুরোদ্গমের আইডিয়াল টেম্পারেচার বলা হয়ে থাকে। তো আমরা সাধারণত জানি উদ্ভিদ মাটির নিচ থেকে মূলরোমের সাহায্যে যে জল গ্রহণ করে সেই জলটার কিছু শতাংশ তার দেহের কাজে লাগে, কিন্তু বাকিটা তারা বাষ্প আকারে দেহের বাইরে রিলিজ করে দিচ্ছে। বাইরের টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে উদ্ভিদের জল শোষণ হারটা কিন্তু খুব বেশি হয়। ঠিক আছে, এই যে এখানে আমি দেখিয়েছিলাম একটু আগে, দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো উদ্ভিদের দেহের তাপমাত্রা যত বাড়বে মাটি থেকে উদ্ভিদ তত বেশি জল শোষণ করতে থাকবে। আমরা মানে দেখেছি বা তোমরা হয়তো লক্ষ্য করবে যে গ্রীষ্মকালে উদ্ভিদের জল শোষণ হারটা সব থেকে বেশি হয়। তো বাড়িতে যাদের বাগান রয়েছে বা টবেতে যারা গার্ডেনিং করো তারা দেখবে যে গ্রীষ্মকালে আমাদের সকাল সন্ধ্যা দুবেলা করে গাছের গোড়ায় জল দিতে হচ্ছে, কিন্তু শীতকালে একবেলা দিলেই হয়ে যায়, আর বর্ষাকালে তো বৃষ্টির জল তো সে পাচ্ছেই। তো গ্রীষ্মকালে মাটিটা অতিরিক্ত কি হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, কারণ বাইরের টেম্পারেচারটা এতটাই বৃদ্ধি পায় যে মাটি থেকে জল ক্রমাগত শোষণ করে নেয়। তুমি সকালে জল দিলে দুপুরবেলা গিয়ে দেখবে মাটি শুকিয়ে গেছে। তো তার জন্যই উদ্ভিদের বাইরে থেকে মাটি থেকে জল শোষণ করছে একধারে, আর এক্সট্রা জলটা বাইরে রিলিজ করছে। তো আমরা দেখতে পাচ্ছি উষ্ণতার সাথে বাষ্পমোচনের কি ধরনের সম্পর্ক, উষ্ণতার সাথে বাষ্পমোচন হচ্ছে সমানুপাতিক সম্পর্কের মধ্যে রয়েছে। উষ্ণতা বাড়লে বাষ্পমোচন বাড়বে, উষ্ণতা কমলে বাষ্পমোচন কমবে। সেই জন্য আমরা শীতকালেতে উদ্ভিদেরকে আমি কি করি, কম জল প্রদান করে থাকি, কারণ তখন বাষ্পমোচন হারটা একটু কম থাকে, পরিবেশের তাপমাত্রা তুলনামূলকভাবে কম হয় বলে। এরপর আছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ বাড়লে বাষ্পমোচনের হার যে হ্রাস পায়, বায়ু প্রবাহ কমলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে। তো এরপরে আছে আমাদের আর্দ্রতা বা হিউমিডিটি।
এই যে এখন বর্ষাকাল, বর্ষাকালে আমরা দেখি আমাদের জামা কাপড় শুকনো হতে দেরি হয়। তার কারণ কি না, তার কারণ হচ্ছে জলটা শুকনো হতে পারছে না, বাতাসে এত পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যে জামা কাপড় শুকনো হতে দেরি হচ্ছে। তো আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে বাষ্পমোচনের হার কম হয়, আর্দ্রতা কম থাকলে বাষ্পমোচনের হার বেশি হবে। এই জন্য উষ্ণ পরিবেশে তোমার হচ্ছে যে গরমকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ হচ্ছে কি থাকে, কম থাকে, যার জন্য বাষ্পমোচনটা দ্রুত হয়ে থাকে। এরপর হচ্ছে আলো, আলো যদি না থাকতো তাহলে বাষ্পমোচন কিন্তু হতেই পারতো না। তার কারণ হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে আমরা বলি যে পত্ররন্ধ্র ওপেনিং হয়ে থাকে, খোলা হয়। তো আলো যদি না থাকে তাহলে বাষ্পমোচন হবে না, কারণ পত্ররন্ধ্র বন্ধ হয়ে থাকবে। তো এই যে পত্ররন্ধ্রের দুপাশে যে রক্ষী কোষগুলো রয়েছে, সেইটা অভিস্রবণীয় চাপ, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব, এইগুলোর উপস্থিতিতেও কিন্তু খোলা বা বন্ধ হয়ে থাকে। এবং রক্ষী কোষের পাশে যে আনুষঙ্গিক যে কোষগুলো, সহকারী কোষগুলো থাকে, সেইগুলো পত্ররন্ধ্র উন্মুক্ত হতে সাহায্য করে। ক্লিয়ার? এরপরে আমরা যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব, যে আভ্যন্তরীণ যে ফ্যাক্টর গুলো বলেছিলাম, তার মধ্যে 1 নম্বর ছিল পত্ররন্ধ্রের সংখ্যা আর পাতার ক্ষেত্রফল। তো দুটো একসাথে আমি বলে দিচ্ছি, দেখো, পাতার ক্ষেত্রফল এটা আভ্যন্তরীণ ফ্যাক্টরের মধ্যে পড়ছে। তো সামান্য ধরো এই একটা পাতা, একটা গাছের পাতা আঁকলাম, এই একটা গাছের পাতা আঁকলাম, আবার এই রকম সরু কাঁটা যুক্ত এরকম একটা গাছের পাতা আঁকলাম। তো 3 ধরনের পাতার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? না, দেখতে পাচ্ছি এই পাতাটা একটু বেশি চওড়া, এই যে দৈর্ঘ্য প্রস্থ যার বেশি তার ক্ষেত্রফলও বেশি হবে। এই পাতাটা দৈর্ঘ্য প্রস্থ কম, তার ক্ষেত্রফল হচ্ছে কি এই পাতার রেসপেক্ট একটু কম হবে। আর এটা এতটাই সরু, তার ক্ষেত্রফলটাও কিন্তু কম হচ্ছে। সুতরাং পাতার ক্ষেত্রফল যদি বেশি হয় বাষ্পমোচন হার তত বাড়বে, পাতার ক্ষেত্রফল যদি কম হয় বাষ্পমোচন হার কমবে। এই জন্যই জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়, কারণ আমরা জানি যে সেখানে উদ্ভিদের জল গ্রহণ করাটা খুবই কষ্টকর হয়ে থাকে, তাই তারা পত্রকণ্টকে পরিণত করে পাতাগুলোকে, তার ফলে বাষ্পমোচন শরীর থেকে প্রতিরোধ হয়ে থাকে। ক্লিয়ার? তো এরপর আমরা যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাষ্পমোচন আর বাষ্পীভবনের মধ্যে তফাৎটা কোথায়। তো দেখো, পাশাপাশি দুটো ছবি এখানে আমি দেখিয়েছি। তো এই ছবিতে এখানে দেখা যাচ্ছে একটা জলাশয়ের ছবি, আর এখানে একটা উদ্ভিদ দেহ নিয়ে আমরা আলোচনা করেছি, মানে এখানে দেখানো হয়েছে আর কি। তো এইখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা সবার পরিচিত একটা ছবি। সেটা কি না, জলের উপরিতল থেকে কিছু জিনিস বাষ্প আকারে উপরে উঠে যাচ্ছে। এটার সাথে আমাদের কিসের সম্পর্ক রয়েছে? জলচক্রের সম্পর্ক রয়েছে। কেন বলতো? কারণ আমরা জানি সূর্যালোকের উপস্থিতিতে এই রকম বিভিন্ন জলাশয়, নদী, খাল, বিল প্রভৃতির উপরিতল থেকে জল বাষ্পাকারে আকাশে ওঠে, সেখানে গিয়ে সেটা ঘনীভূত হয়ে যায়, কারণ টেম্পারেচার সেখানে কম থাকে, দিয়ে সেখানে মেঘ হয়, মেঘ হয়ে আবার সেটা বৃষ্টি হয়ে ডাউন ডিরেকশনে মানে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। তাহলে এটা একটা জলচক্রের সাথে লিঙ্ক রয়েছে। তাহলে বাষ্পীভবন এটা এটা হচ্ছে জলের উপরিতল থেকে হয়ে থাকছে। আর এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি বাষ্পীভবন, এটা হচ্ছে বাষ্পীভবন, এটা হচ্ছে বাষ্পমোচন।
এটা হলো বাষ্পমোচন। বাষ্পমোচনে কি হয়, উদ্ভিদ যেটা জলটা মাটি থেকে গ্রহণ করছে সেটা এই যে পাতা থেকে বাইরে বাষ্পাকারে রিলিজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তাহলে আমরা দুজনের মধ্যে কমন জিনিস কি না, দুটোই হচ্ছে এক ধরনের উদ্ভিদের বা জলের উপরিতল থেকে বাষ্পাকারে নির্গত হওয়ার একটা প্রক্রিয়া। ঠিক আছে, তো এক্ষেত্রে মেন পার্থক্য কোথায় লক্ষ্য করা যাচ্ছে, এটা হলো এক ধরনের ভৌত প্রক্রিয়া আর এটা হলো এক ধরনের জৈবিক প্রক্রিয়া। এক্ষেত্রে শক্তির অপচয় ঘটে, কারণ উদ্ভিদ কি করছে, ক্রমাগত এরকম জল শোষণ করছে, পাতা থেকে রিলিজ করছে, তার জন্য তার এনার্জির দরকার হয়, শক্তির অপচয় হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো শক্তির অপচয় হয় না। ঠিক আছে, তো এই রকম আরো অন্যান্য পার্থক্যগুলো রয়েছে, এগুলো হচ্ছে এদের বেসিক পার্থক্য। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ যে মূলরোমের সাহায্যে জল সংগ্রহ করে, এক্ষেত্রে একটা টান লক্ষ্য করা যায়, সেই টানটার নাম হচ্ছে বাষ্পমোচন টান। এই টানেতে কি হয় না, এই টানের জন্যই উদ্ভিদ কিন্তু ক্রমাগত জল সংগ্রহ করতে পারে। যদি বাষ্পমোচন টান তৈরি না হতো উদ্ভিদ জল সংগ্রহ করতে পারতো না। তো এই টানের দরুন উদ্ভিদ কি করে না, উদ্ভিদের শরীরে এক ধরনের যে বললাম যে আকর্ষণ এবং বিকর্ষণ আর কোহেশন এবং অ্যাডেশন ফোর্স এখানে ক্রিয়েট করছে, এখানে বল ক্রিয়েট করছে, তার ফলে যত মূলরোমের সাহায্যে জলটা অ্যান্টি গ্র্যাভিটিতে উপরে উঠছে তত কি হচ্ছে, পাতায় সেটা সালোক সংশ্লেষে যতটা প্রয়োজনীয় জল ব্যবহৃত হচ্ছে, এক্সট্রা জলটা বাষ্পাকারে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে মূলরোমের সাহায্যে জল মূলরোমের সাহায্যে জলটা কাণ্ড মাধ্যমে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে রসের উৎসস্রোত বা অ্যানসেন্ট অফ স্যাপ। ঠিক আছে, রসের উৎস স্রোত বা অ্যানসেন্ট অফ স্যাপ। এবং বাষ্পমোচন হওয়ার দরুন উদ্ভিদ কি করে, তাদের দেহকে ঠান্ডা করে থাকে। ঠিক আছে, উদ্ভিদ তাদের দেহ ঠান্ডা করে আর তাদের শরীরে যে জলের ঘাটতি থাকে বাষ্পমোচন হওয়ার দরুন সেটা মিটে যায়। ঠিক আছে, জলের ঘাটতি মিটে যায়। এছাড়া উদ্ভিদের শরীরে যে মূলরোমের সাহায্যে খনিজ লবণ, মাটির মধ্যে কিছু এখানে বিভিন্ন ধরনের লবণ থাকে, খনিজ লবণ, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, সোডিয়াম, পটাশিয়াম। তো এই সমস্ত যে লবণগুলো এখানে আয়নযুক্ত যে লবণগুলো থাকে এই একই জলের মাধ্যমে পাতায় পৌঁছায়, সেইগুলো হচ্ছে কি উদ্ভিদের শরীরে যে খনিজ লবণের চাহিদা সেইগুলো কিন্তু মিটিয়ে থাকে। ঠিক আছে, তো আমরা উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে থাকি। এনপিকে মানে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস বা ম্যাগনেসিয়াম সালফেট, প্রত্যেকটার মধ্যে এক একটা আলাদা আলাদা আয়ন রয়েছে যেগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক হয়ে থাকে। তো আমরা এই চারটে পয়েন্ট যে আলোচনা করলাম এগুলোই হচ্ছে বাষ্পমোচনের উপকারী ভূমিকা উদ্ভিদের ক্ষেত্রে। উপকারী ভূমিকা মানে বাষ্পমোচনের গুরুত্বটা উদ্ভিদের দেহে কতটা প্রয়োজন সেটা আমরা এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে রয়েছে অপকারী ভূমিকা। বাষ্পমোচন উদ্ভিদের ক্ষেত্রে কি অসুবিধা তৈরি করে? এক নম্বর যে পয়েন্টটা সেটা হলো উইল্টিং বা অবনমন। সেটা কখন দেখা যায়? উইল্টিং কি অ্যাকচুয়ালি দেখবে যে গ্রীষ্মকালে তুমি যদি গাছেতে কোনো কারণে জল দিতে ভুলে যাও কিংবা বাইরে গেছো দুদিনের জন্য, বাড়িতে ফিরে এসে দেখবে গাছগুলো এরকম নুইয়ে পড়েছে। ঠিক আছে, ডালপালাগুলো ড্রাই হয়ে গেছে। আসলে উদ্ভিদ মাটি থেকে যখন জল সংগ্রহ করতে পারে না তখন এদের কোষের মধ্যে যে জলের যে চাপ, অবিশ্রবণীয় চাপ বা তাদের শরীরে যে আকর্ষণ বিকর্ষণ যে বল যেগুলো যার মাধ্যমে পাতায় জলটা পৌঁছায় সেগুলো ক্রমশ কমতে থাকে। কারণ আমরা জানি একটা সজীব বস্তুর হাইড্রেশন ব্যাপারটা জলই কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো এই জল যদি না থাকে তাহলে উদ্ভিদ কি করবে? নুয়ে পড়বে। তাহলে সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে উইল্টিং বা অবনমন। তাই গ্রীষ্মকালে আমরা যদি গাছের গোড়ায় জল দিতে ভুলে যাই
তখন কি হয়, পাতাগুলো নুয়ে পড়ে। কিন্তু আমাদের বাগানে যদি এমনি মাটিতে বড় বড় গাছগুলো থাকে, তাদের তো আমাদের প্রতিদিন জল দিতে হয় না, তাহলে তাদের কেন অতটা উইল্টিং দেখা যায় না? তার কারণ হচ্ছে তারা স্বাভাবিক নিয়মেই শিকড়ের মাধ্যমে ভূনিম্নস্থ যে জল রয়েছে সেখান থেকে ওয়াটার কালেক্ট করে নিতে পারছে। এছাড়া কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে অকালে পত্রমোচন হয়ে যায়, ঠিক আছে। আর জাঙ্গলে উদ্ভিদের এই বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলো কাঁটায় পরিণত হয়। তো এইগুলোই হচ্ছে মূলত বাষ্পমোচনের অপকারী ভূমিকা। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাষ্পমোচন যেমন উদ্ভিদের ক্ষেত্রে একদিকে উপকারে কাজে লাগছে, অপরদিকে অপকারও কিছু হচ্ছে। তো বিজ্ঞানী কার্টিস সেই জন্য বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলেছেন। প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলেছেন। কে বলেছেন? না, বিজ্ঞানী কার্টিস। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়। 2 মার্কের কোশ্চেন আসে অনেক সময়, আবার 5 মার্কেরও ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। তখন তোমাদেরকে উপকারী কিছু ভূমিকা, অপকার ভূমিকাগুলো বলে তোমাকে ব্যাখ্যা করতে হবে বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়ে থাকে। তো আশা করি তোমাদেরকে বাষ্পমোচন জিনিসটা কি এবং সেই রিলেটেড যে সমস্ত টপিকগুলো তোমাদের চ্যাপ্টারে রয়েছে সেই সম্বন্ধে তোমাদের সাথে সহজভাবে আলোচনা করতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, এবং আরো ইনফরমেটিভ জিনিস যদি জানতে চাও আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে। তো নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।